তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ছাত্রছাত্রী হও তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণতই তোমাদের জন্য। তোমাদের সিলেবাসে একটি গল্প আছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী। আজ আমরা এই গল্পটা নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই ভিডিওতে কি থাকবে? আদরিণী গল্পটির অতি সংক্ষিপ্ত কাহিনী বিশ্লেষণ করা হবে। পুরো গল্পটিকে ছোট প্রশ্নের ধাঁচে আলোচনা করা হবে। কারণ কি, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো তোমাদের সেমিস্টার 3তে যে প্রশ্নগুলো হবে সেগুলো এমসিকিউ প্যাটার্নে, অর্থাৎ একটা গল্প থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ছোট প্রশ্ন করা হবে। সেখান থেকে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন আসতে পারে, সত্য মিথ্যার প্রশ্ন আসতে পারে, মন্তব্য যুক্তির প্রশ্নও দিয়ে দিতে পারে। তাই যেহেতু এরকম টাইপের প্রশ্নই আসবে, তাই আমরা বেশি বিশ্লেষণাত্মক আলোচনায় যাব না। এই গল্পটাকে নিয়ে বেশি আমরা বিশ্লেষণাত্মক আলোচনা করব না। আমরা তাই ছোট প্রশ্নের ধাঁচেই, ছোট প্রশ্নের মতো করেই আলোচনা করব। প্রত্যেকটা লাইন থেকে আমরা প্রশ্নগুলোকে খুঁজব। আমরা চেষ্টা করব যে আমাদের এই আলোচনার বাইরে থেকে কোনোভাবেই একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে না আসে। আর এই আমাদের আলোচনার শেষে, অর্থাৎ এই ভিডিওটার শেষে তোমাদের আমি একটি পরীক্ষা নেব। 15টি ছোট প্রশ্নের একটি পরীক্ষা নেবার ব্যবস্থা থাকবে। পরীক্ষাটা নেওয়া হবে গুগল ফর্মে। সেই গুগল ফর্মের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটা শেষ করে তোমরা একটু চেক করে নেবে। শুধু তাই নয়, পরীক্ষা দেওয়ার শেষে তোমাদের আমি একটি 8 পাতার PDF স্টাডি মেটেরিয়াল দেব। সেই স্টাডি মেটেরিয়ালটা দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে। এবার আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল পাঠ্যাংশে চলে যাই। প্রথমেই আসি লেখক প্রসঙ্গে। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 23 ফেব্রুয়ারি 1873, মৃত্যু 5 এপ্রিল 1932। জন্মস্থান পূর্ব বর্ধমানের মাতুলালয়ে। বাংলার মোপাসা নামে অধিক পরিচিত হলেন গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। তার বিখ্যাত কয়েকটি গল্প হলো দেবী, আদরিণী, রসময়ীর রসিকতা, বিবাহের বিজ্ঞাপন, কুরানো মেয়ে প্রভৃতি। তার কয়েকটি গল্প সংকলন হলো নবকথা, ষোড়শী, গল্পাঞ্জলি, গল্পবীথি প্রভৃতি। এবার আসি আদরিণী গল্পের সংক্ষিপ্ত কাহিনী নিয়ে। অত্যন্ত জেদি ও নরম মনের মানুষ হলেন জয়রাম মুক্তার। ইনি জমিদার মহারাজের কাছে অপমানিত হয়ে নিজের সম্মান বজায় রাখবার জন্য একটি হাতি কিনে নেন, নাম আদরিণী। হাতিটির নাম আদরিণী। কালের নিয়মে ও বয়সের কারণে একটা সময় জয়রাম মুক্তারের অবস্থা অবনতির দিকে চলে যায়। শেষ পর্যন্ত সব দিক বজায় রাখতে নিজের অনিচ্ছা সত্ত্বেও তার নাতনির বিয়ের অর্থ জোগাড় করবার জন্য জয়রামবাবু কন্যাসম আদরিণীকে বিক্রি করবার মনস্থির করেন। প্রথমবার আদরিণী অবিকৃত হয়ে ফিরে আসে। দ্বিতীয়বার পুনরায় বিক্রির জন্য পাঠানো হলে রাস্তার ধারের আম বাগানে আদরিণী অসুস্থ হয়ে পড়ে ও মারা যায়। এরপর জয়রামবাবু খুব ভেঙে পড়েন। এই ঘটনার পর, মানে আদরিণীর মৃত্যুর পর, জয়রামবাবু মাত্র 2 মাস বেঁচেছিলেন। আদরিণী গল্পের সংক্ষিপ্ত কাহিনী বিশ্লেষণ করলে আমরা কি পাই? এই গল্পে মানুষের সঙ্গে জীবজন্তুর আত্মিক সম্পর্ক কতটা গভীর হতে পারে, তাই জয়রামবাবু ও আদরিণীর সম্পর্কের মধ্যে আমরা লক্ষ্য করি। এটাই এই গল্পের মূল নির্যাস। আর এই গল্পটি বিস্তারিত আলোচনা করতে গেলে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড় ইত্যাদি গল্পগুলির সঙ্গে আলোচনা করা যায়। আমি আগেই বলেছি, বিশ্লেষণাত্মক আলোচনার দিকে আমি বেশি যাব না, কারণ এই সেমিস্টারে তোমাদের শর্ট কোশ্চেনের উপরে কিন্তু বেশি করে জোর দিতে হবে। বিশ্লেষণাত্মক আলোচনা এই সেমিস্টারের জন্য প্রযোজ্য নয়। খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নিবিড় পাঠ করতে হবে, অনুশীলন করতে হবে। এবার আমরা চলে যাব মূল গল্পে। আমি আগেই বলেছি, এই গল্প থেকে আমরা লাইন বাই লাইন ধরে ধরে প্রশ্ন খুঁজব। একবার যদি এই প্রশ্ন খোঁজাটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যায়, প্রত্যেকটা লাইনকে প্রশ্ন করে যদি আমরা প্রশ্ন খুঁজতে থাকি, তাহলে একটা প্রশ্ন আমাদের মিস হবে না। প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে আগে প্রশ্নকর্তার মতন করে ভাবতে হবে। আমরা সেইভাবেই ভাবব। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী। এই আদরিণী গল্প
নিয়ে বলবার আগে প্রথমে কয়েকটি প্রয়োজনীয় তথ্য আমরা জেনে নিই। আদরণী গল্পটি প্রবোধ কুমার মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত। সেই গল্পাঞ্জলি গল্পগ্রন্থটি 1913 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। আর আদরণী গল্পটি প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায়, যেটি ভাদ্র 1320 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। এই গল্পের মোট 7টি পরিচ্ছেদ আছে, যেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসি সরাসরি গল্পে, পরিচ্ছেদ ধরে ধরে আলোচনা। আমার প্রথম পরিচ্ছেদের প্রথম প্যারাগ্রাফে আমরা কি দেখছি? পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকেলে পান চিবাইতে চিবাইতে, হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বসিলেন। কে কে এলেন, তাদের পেশা কি কি, সেইগুলো আমি তোমাদের এখানে পয়েন্ট আউট করে দিয়েছি। পেশায় জুনিয়র উকিল আর ইনি পেশায় ডাক্তার। প্রশ্নগুলো তোমরা কীরকম ভুল করবে আমি বলে দিই, ভুলের জায়গাগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। নগেনকে যদি বলা হয় নগেন পেশায় কি, সেখানে অপশান একটা থাকবে পেশায় জুনিয়র উকিল, আর এটাই কিন্তু অনেকে ভুল করবার সম্ভাবনা থেকে যায়। আবার কুঞ্জবিহারী বাবু যদি প্রশ্নতে আসে, সেক্ষেত্রে পেশায় ডাক্তার, এই ভুলটা কিন্তু অনেকে কিন্তু করে ফেলে, কারণ দুটো পেশা তো খুব কাছাকাছি সময়তেই গল্পেতে উচ্চারণ করা হয়েছে, আর এখানেই কিন্তু গুলিয়ে যায়। আর এরা আসছে কখন? বিকেলবেলা। আর সেই বিকেলটা কি বার ছিল এই দিনকে? এই দিনকে ছিল শনিবার। শনিবারটা কিন্তু প্রথম পরিচ্ছেদে কোথাও উল্লেখ করা নেই, তবু আমরা এত নিশ্চিত হতে পারছি কি করে যে প্রথম পরিচ্ছেদটা শুরু হচ্ছে শনিবারেতেই? আমরা নিশ্চিত হতে পারছি এই জন্য, কারণ দ্বিতীয় পরিচ্ছেদটা শুরু হচ্ছে ঠিক এইভাবে, কারণ সেখানে বলা হচ্ছে যে পরদিন রবিবার, এইভাবে শুরু হচ্ছে। তার মানে আগের দিন ছিল শনিবার। তাই তোমাদেরকে যদি এরকম প্রশ্ন যদি করে যে আদরণী গল্পের প্রথম পরিচ্ছেদটা কি বারে শুরু হয়েছিল, কোথাও এটা উল্লেখ করা নেই, কিন্তু এটা খুব একটা ইন্টেলেকচুয়াল প্রশ্ন, প্রশ্নটা আসতে পারে। উত্তরটা হবে শনিবার, যেটা আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। এই পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, স্ক্রিনশট নিলে ঠিক বুঝতে পারবে না, পিডিএফ আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। পীরগঞ্জ বাবুদের কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছে কে কে? এই নগেন এবং কুঞ্জবিহারী। পীরগঞ্জে কার বিয়ে? মেজবাবুর মেয়ের বিয়ে। কি বার বিয়ে? সোমবার বিয়ে। কোথা থেকে কি আসছে? বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে। ভুলগুলো ঠিক এই জায়গাতেই হয়, ঠিক বেনারস থেকে খ্যামটা করে দেবে, কলকাতা থেকে বাই করে দেবে, অপশান এরকম থাকবে। আর আমরা ঠিক এই জায়গাগুলোতেই ভুলগুলো করি। বয়ের সঙ্গে বয়ের মিল আছে, বেনারস ব, বেনারসের বাই। এগুলো কিন্তু এইভাবে মনে রাখলে খুব তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম। আর তারা যখন এসেছিল তাদের কিন্তু হাতে ছড়ি ছিল, হাতে ছড়ি দোলাইতে দোলাইতে, খালি হাতে তারা চলে আসেনি। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, কিন্তু এগুলো মনে রাখাটা কিন্তু তোমাদের খুব দরকার। এবারে কি, যখন এরা এলো তখন মোক্তার মশাই কি করছিল? দেখা যাক কি করছিল। তখন তার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে হুঁকোতে তামাক খাচ্ছিল মোক্তার মশাই। এরকম কিন্তু নির্লিপ্ত ধরনের একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, যেটা মনে হতে পারে যেখান থেকে প্রশ্ন হতে পারে না, কিন্তু এই জায়গা থেকেই প্রশ্নগুলো হবে। যেই জায়গা থেকে তুমি প্রশ্ন হবে না ভাবছো, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা হবে। পীরগঞ্জের বাবুদের এস্টেটে কত বছর ধরে জয়রাম মোক্তার বাঁধা মোক্তারি করছে? 20 বছর ধরে। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 20 বছর ধরে মোক্তারি করছে। তাহলে জয়রাম মোক্তারের চরিত্রটা কীরকম? অতি অল্প কারণেই তার তীব্র অভিমান উপস্থিত হয়। অতি অল্প কারণেই তার তীব্র অভিমান উপস্থিত হয়, কিন্তু অথচ হৃদয়কারী স্নেহে, বন্ধু বাৎসল্যে কুসুমের মতো কমল, ইহা যে তাহার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। আমি এগুলো কিন্তু তোমাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছি। হৃদয় কীরকম, বন্ধু বাৎসল্যের মতন কমল, আর কুসুম মানে ফুল। এখানে কুসুম মানে এখানে ডিমের কুসুম নয়, এখানে যে কুসুম মানে ফুল। এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তার চরিত্রগুলো, জয়রাম মোক্তারের চরিত্র কীরকম ছিল?
নগেনবাবু আর কুঞ্জবিহারী বাবু এসে প্রথম প্রশ্নটা করেছেন কি, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আর এই প্রশ্ন করাটা তাদের অর্থটা কি মানে কি ছিল? তারা যে প্রশ্নটা করেছিল তারা কি বোঝাতে চেয়েছিল জয়রাম মুক্তারকে? এই প্রশ্ন করার অর্থ ছিল, আপনি কি সেদিন পীরগঞ্জ যাবেন? এইরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। কীরকম আসছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। নগেনবাবু এবং কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তারকে আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি এই প্রশ্নের দ্বারা কি বোঝাতে চেয়েছিলেন? চারটে অপশান। আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? আপনি কি অবশ্যই পীরগঞ্জে যাবেন? গেলে আপনি কিসে করে যাবেন? আমাদের কি সঙ্গে নিয়ে যাবেন? এরকম যে চারটে অপশান দিয়ে দেয়, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি তোমাদের কিন্তু পছন্দ করে লিখতে হবে, তোমাদের কিন্তু নির্বাচন করতে হবে। এই নিরীহ লাইনগুলো থেকে যদি তোমাদের একবার এমসিকিউ প্রশ্ন দিয়ে দেয়, তাই সেই জায়গা থেকে প্রশ্ন দিয়ে দিলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। এটা দেখে এবার মুখোপাধ্যায় মহাশয় নরম হইলেন, ভায়ারা বসো বলে সম্বোধন করে বসালেন, বলিয়া সম্মুখস্থ একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। কি দেখিয়ে দিলাম? এরা দেখিয়ে দিয়েছে। এটা এইখানটাতে তোমাদের কিন্তু ভুল হতে পারে। চাটিয়া দেখিয়ে দিলেন বলতে পারতো, বা একটা মোড়া দেখিয়ে দিলেন, খাটিয়া দেখিয়ে দিলেন, এরকম বলতে পারতো। কিন্তু কি দেখিয়েছে? বেঞ্চ দেখিয়েছে, চেয়ার দেখায়নি। কিন্তু চারটা অপশান দেবে, তার মধ্যে থেকে কিন্তু এই অপশানটা থাকবে, বেঞ্চ। তোমাদেরকে এটা কেন ঠিক করতে হবে। উপবেশন মানে বসা, মানে বসে। উপবেশন করিয়া বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। কারণ কি? এবার এই কঠিনের কারণ কি, এই জায়গা থেকেও প্রশ্ন আসতে পারে। কঠিনের কারণটা কি? কারণ সোম এবং মঙ্গল 2 দিন কাছারি কামাই হয়। এবারে অপশনগুলো কিরকম থাকবে? যাওয়া কঠিন, তার কারণ সোমবার মঙ্গলবার 2 দিনই কাছারি কামাই হয়, 1 নম্বর অপশন। ওই দিনকে যদি যাওয়া হয় তাহলে সোমবার দিন তার কাছারি কামাই হয়, 2 নম্বর অপশান। ওই দিন যদি যাওয়া হয় তাহলে সে যানবাহনের জন্য যেতে পারবে না, 3 নম্বর অপশান। এরকম হাবিজাবি আর একটা অপশান দিয়ে দেবে। তার মধ্যে থেকে কিন্তু সত্যি অপশানটা, ঠিক অপশানটা তোমাদের কিন্তু চুজ করতে হবে। অথচ না গেলে তারা মনে খুব দুঃখিত হইবে। নগেনবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছা, কিন্তু অতদূর যাওয়া তো সোজা কথা নয়। ঘোড়ার গাড়ির তো কোনো পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে আসতে 2 দিন লেগে যাবে। পালকি করে যাওয়া বলতে গেলে প্রায় সে জোগাড় করা খুব মুশকিল। তাই আমরা দুজনে পরামর্শ করছিলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি যদি তিনি একটি হাতিটা আনিয়ে দিতে পারেন। তাহলে এতক্ষণে নগেন্দ্রবাবু এবং কুঞ্জবিহারী বাবু কেন জয়রাম মুক্তারের কাছে এসেছিলেন তার উদ্দেশ্যটা কিন্তু ধীরে ধীরে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। কি না, যদি একটা হাতির ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকার হয়। আমি তোমাদের কিন্তু পয়েন্ট করে লিখে দিয়েছি যে জয়রামবাবুর পক্ষে কেন যাওয়া কঠিন। নগেন্দ্রবাবুর কথা জানতে পারি যে ঘোড়ার গাড়ি যাওয়ার পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে 2 দিন লাগে, আর পালকি জোগাড় করা মুশকিল। তোমাদের এই জায়গা থেকে প্রশ্নটা কীরকম দেবে জানো? প্রশ্নটা দেবে ঠিক এইরকম, গরুর গাড়িতে করে যাওয়ার পথ নেই, ঘোড়ার গাড়িতে করে যেতে গেলে যেতে আসতে ঘোড়ার গাড়ি জোগাড় করা অসম্ভব, আর পালকিতে করে যেতে গেলে প্রায় যেতে আসতে 2 দিন লেগে যাবে। এরকম যদি সাফেল করে যদি তোমাদের একটা ভুলভাল যদি একটা অপশান দিয়ে দেয় সত্য মিথ্যা বিচার করতে দিয়ে, তাহলে তোমরা করতে পারবে, অ্যান্সারটা করতে পারবে না, কারণ সেই জায়গাতে তোমাদের গুলিয়ে যাবে জিনিসটা। তাই পীরগঞ্জ যাওয়ার জন্য ভালো করে খেয়াল করে নাও। আর ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়িতে 2 দিন লাগবে, পালকি জোগাড় করা মুশকিল। এই জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থেকে যায়। নগেনবাবু কুঞ্জবিহারীবাবু জয়রামবাবুর কাছে উদ্দেশ্য তো একটু আগেই বললাম। আর মহারাজা নরেশ চন্দর বাপের আমল থেকে জয়রামবাবু নাকি তাদের মক্তারি করছেন। কখন থেকে করছেন? তার বাপের আমল থেকে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। মহারাজ নরেশ চন্দ্র তো আজকের মক্কেল নন, আমি তার বাপের আমলের মক্তার। একটা বেশ গাম্ভীর্য ভাব আছে যে ও বাপের আমলের মক্তার, সুতরাং ওনাকে যদি একটা হাতির যদি রিকোয়েস্ট করে উনি দিয়ে দেবেন। এক্ষুনি চিঠি লিখে পাঠাচ্ছি। হাতির জন্য জয়রামবাবু সকালে রাজবাড়িতে চিঠি লিখবেন, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে। এটা কিন্তু কথাবার্তাতে আমরা তাই জানতে পারি। এখানকার এই যে কথাবার্তাগুলো হবে এগুলো আমরা তাই জানতে পারি আমরা
জয়রামবাবু নিজে বললেন, আমার তো আর খ্যামটা শোনবার বয়স নেই। তিনি মাথায় পগ্গ বেঁধে, পগ্গ মানে পাগড়ি, পগ্গ বেঁধে হাতের ঠেলে হুঁকো নিয়ে অতিথি আপ্যায়ন করবেন। তিনি পীরগঞ্জের বাবুদের বাড়িতে গিয়ে তিনি কি করতে চেয়েছিলেন? তিনি অতিথি আপ্যায়ন করতে চেয়েছিলেন। আর বাকি দুজন কি শুনবে? পেয়ালা মুঝে ভর দে, এই যে লাইনটা কোন পরিচ্ছেদে ব্যবহার করা হয়েছে আদরণী গল্পের? প্রথম পরিচ্ছেদে। কাদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? নগেনবাবু, কুঞ্জবীরবাবু। কে বলেছেন? জয়রাম মোক্তার। তাই প্রায় 3 রকমভাবে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসতে পারে। বি কেয়ারফুল। আমাদের হয়ে গেল প্রথম পরিচ্ছেদ, এবার আমরা চলে আসছি দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদ দেখো শুরু হচ্ছে কীভাবে? পরদিন রবিবার। পরদিন রবিবার আগের দিন কী বার ছিল? যেই ভিত্তিতে আমি লিখেছিলাম যে আগের দিন শনিবার। তোমরা একদম 100% নিশ্চিত থাকো যে প্রথম পরিচ্ছেদ শুরু হয়েছিল শনিবারে। প্রশ্ন কিন্তু দিতে পারে এরকম, প্রথম পরিচ্ছেদ কি বারে শুরু হয়েছিল। আর প্রথম পরিচ্ছেদ শুরু হয়েছিল বিকেলে বেলা, দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে কখন? ওই দিন প্রভাতে কিন্তু দিয়ে এই পরিচ্ছেদটা শুরু হচ্ছে। তিনি এটি ঘটা করিয়া আহ্নিক করেন। তিনি বেলায় 9টার সময় পূজা সমাপন মানে শেষ করে তিনি বৈঠকখানে আসিয়া বসিলেন। অনেকগুলো মক্কেল উপস্থিত ছিল, তাদের সহিত কথাবার্তা কইতে কইতে হঠাৎই তার ভাদের কথা মনে পড়িয়া গেল। তখনই কাগজ কলম লইয়া চশমাটি পড়িয়া প্রবল প্রতাপান্বিত শ্রীল মোহনমোহন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রদীপ পালকেশু এইরকম বিরাট বড় একটা সম্বোধন তিনি করে তিনি চিঠিটা কীভাবে লিখলেন? পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল সুবোধ হস্তি প্রার্থনা করিয়া তিনি পত্র লিখিলেন। এরকম তিনি কি তার জন্য আগেও কোনো দরকার হলে কিন্তু তিনি হাতি নিয়েছেন, তাই তার একটা জোর আছে যে আগেও তো আমি হাতি চেয়েছি, সুতরাং এবারে চাইলে তো আমাকে অবশ্যই হাতি দেবে। এই শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের কিন্তু যেগুলো এখন বললাম সেগুলো আমি সাইডে লিখে দিয়েছি। তাই তিনি কতদিনের জন্য হাতি চেয়েছিলেন? 2-3 দিনের জন্য। দেখো এখানে লেখা আছে কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে 2 থেকে 3 দিনের জন্য তিনি একটি সুশীল সুবোধ হস্তি প্রার্থনা করেছেন। তিনি এর আগেও মহারাজের কাছ থেকে হাতি নিয়েছেন। জয়রাম মোক্তারের বয়স কত হয়েছে? 50 বছর পেরিয়েছে। এবার মানুষটির শারীরিক গঠন কীরকম দেখো, এখানে অনেকগুলো কিন্তু বর্ণনা দেওয়া আছে। এখানে এত কিছু লেখা আছে, এইগুলোকে আমি শর্ট করে এখানে লিখে দিয়েছি। মানুষটি লম্বা, রং খুব পরিষ্কার নয়, গৌরবর্ণ বলা যায় না, গোঁপগুলি মোটা মোটা কাঁচা পাকা, চোখ দুটি বড় বড় ভাসা ভাসা, হৃদয়ের কোমলতা, চোখ দুটি দিয়ে যেন চোখে উজলে পড়ে, মেজাজ রুক্ষ, যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন। এখান থেকে কীরকম সত্য মিথ্যার প্রশ্ন দেবে জানো তো? মানুষটি লম্বার জায়গায় বলে দেবে জয়রাম মোক্তার মানুষটি খাটো, রং উজ্জ্বল। এগুলো তো মিথ্যা, তো এগুলো কিন্তু সত্য। এগুলো আসলে সত্যটা তোমাদেরকে জানতে হবে। এরকম মিথ্যা সত্যর সাফেল করে দেবে একটা, তার মধ্যে থেকে কোনটা মিথ্যা কোনটা সত্য তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এরকম একটা সিকোয়েন্স দিয়ে মানে তোমাদেরকে দিয়ে দেবে। আমি কিন্তু এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে এই গুগল যে ফর্মটা যে আমি দিয়ে দেবো তাতে কিন্তু এরকম প্রশ্ন দেবো। এরকম প্রশ্ন তোমাদের কিন্তু সম্মুখীন হতে হবে। সেই প্রশ্ন যদি তোমরা একবার যদি ক্র্যাক করে দিতে পারো, সেই প্রশ্ন যদি ঠিক ঠিক অ্যান্সার দিতে যদি তোমরা পারো, তাহলে তোমাদের সেমিস্টার 3-তে ফুল মার্কস তোমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। প্রত্যেকটা বিষয় ধরে ধরে কিন্তু আমরা এইভাবেই আমরা আলোচনা করব। জয়রাম মোক্তার আদিবাড়ি কোথায়? যশোর জেলায়। যখন তিনি এদিকে প্রথম মোক্তারি করতে আসেন তখন কিন্তু রেল লাইন চালু হয়নি, তখন ফেরি পারাপার চালু হয়নি। একটা এরকম দিয়ে দিতে পারে অপশানে, কারণ তখন রেল চালু হয়নি। রেল চালু হয়নি জায়গায় অপশানেতে বাস চালু হয়নি লিখতে পারে, নৌকা চালু হয়নি লিখতে পারে, এরকম অনেক কিছু, গরুর গাড়ি চালু হয়নি লিখতে পারে, এরকম হাবি কিছু দিয়ে দেবে। কিন্তু তোমাদের একমাত্র কাজ কি? তোমাদেরকে ঠিক জিনিসটা মনে রাখতে হবে, এটা। তাই জয়রাম মোক্তার কীভাবে এসেছিলেন? প্রথমে পদ্মা পার হয়ে নৌকা পথে এসেছিলেন, তারপরে গরুর গাড়িতে, তারপরে পায়ে হেঁটে। এই সিকোয়েন্সটা আমাদেরকে মনে রাখতে হবে। কীভাবে? তোমাদের অপশানটা এরকম দিতে পারে, প্রথমে পায়ে হেঁটে, তারপরে গরুর গাড়িতে, তারপরে নৌকা পথে। এটা 1 নম্বর অপশান। দ্বিতীয় অপশান, প্রথমে গরুর গাড়িতে, তারপরে পায়ে হেঁটে, তারপরে নৌকা পথে। 2 নম্বর অপশান, প্রথমে নৌকা পথে, তারপর পায়ে হেঁটে, তারপরে গরুর গাড়িতে। 3 নম্বর অপশান। 4th অপশান, যেটা আমাদের ঠিক উত্তর, প্রথমে নৌকা পথে, তারপরে গরুর গাড়িতে, তারপর পায়ে হেঁটে। 4টে অপশান।
এর মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এরকম প্রশ্ন দিতে পারে, না দেওয়ার কিছুই নয়। একটা এরকম ছোট্ট জায়গা থেকে 5টা প্রশ্ন দেওয়া হবে, সুতরাং যতটা কঠিন প্রশ্ন হতে পারে সেটা কিন্তু তোমাদেরকে মাথাতে ঢুকিয়ে নিতে হবে। তখন জয়রামবাবুর হাতে কি ছিল? একটি ক্যাম্বিসের ব্যাগ ছিল আর একটি ছিল পিতলের ঘটি। আমি এখন পড়ছি ঠিক এই জায়গাটাতে। এই জায়গা থেকে বিশ্লেষণ করে আমি এই প্রশ্নগুলোকে পেয়েছি, সেগুলো তোমাদেরকে আমি এখানে লিখে দিয়েছি। এটি ক্যাম্বিসের ব্যাগ, এটি পিতলের ঘটি। আর কি তিনি মানে জয়রামবাবু প্রথম মাসিক 1300 একটি বাসা ভাড়া নেয়, নিজের হাতে রেঁধে খেয়ে প্রথম মক্তারি ব্যবসা শুরু করেন। তার অবস্থাটা কীরকম ছিল? জয়রাম মুক্তারের উত্থানটা কোথা থেকে কোথা পর্যন্ত গেছে সেটা কিন্তু সেই জায়গাটাকে স্পষ্ট করবার জন্য এই বিষয়গুলোকে তিনি লেখক বিস্তারিতভাবে বর্ণনা করছেন। এটা ছিল তার পূর্ববর্তী অবস্থা। বর্তমান সময়ে জয়রাম মুক্তার কী কী করেছেন? পাকা দালান কোঠা তুলেছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, অনেকগুলো কোম্পানির কাগজ কিনেছেন। এটা হচ্ছে তার এখন অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। তখন ইংরাজিওয়ালা মুক্তারের আবির্ভাব হলেও এই জেলায় জয়রাম মুক্তারের কিন্তু প্রধান মুক্তার বলে গণ্য হতেন। মঙ্গলা গাই এড়ে বাছুর প্রসব করে একদিন এজলাসে। এবার কি জয়রামবাবু যে রাগ, জয়রামবাবুর ক্যারেক্টারটাকে আরো বেশি করে এক্সপ্লোর করবার জন্য এই বিষয়গুলোকে লেখক বর্ণনা করছেন। এই যে রাগটাকে, এই একগুয়েমিটাকে জয়রাম মুক্তারের কিন্তু আরো বেশি করে বর্ণনা করাটা উচিত। তবেই তো শেষের দিকে গিয়ে এরকম যে একটা ট্র্যাজিক পরিণতি হবে সেটাতে তবেই তো পাঠিকার এই একদম হৃদয়ে গিয়ে লাগবে। আর সেটাই তো লেখকের উদ্দেশ্য। একদিন এজলাসে জয়রামবাবু সঙ্গে ডেপুটির কার বচসা হয়েছিল? ডেপুটির বচসা হয়েছিল। বচসা মানে কথা কাটাকাটি হবার পর তিনি বিকালবেলা তিনি বাড়ি ফিরে আসেন। কখন ফিরে আসেন? বিকালবেলা বাড়ি ফিরে আসে ওই ডেপুটির নামে এড়ে বাছুরের নামকরণ করেন। আরেকবার কি হয়েছিল? আরেকবার তিনি একটা ডেপুটিকে বলেছিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের দেখছি তাও নেই। কোরআন করে এই কথাটা বলেছিলেন। এটা বলার জন্য এই আদালত অবমাননার জন্য তার 5 টাকা জরিমানা হয়েছিল। আর তিনি কি করেছিলেন? 1700 টাকা খরচা করে হাইকোর্ট পর্যন্ত লড়ে ওই 5 টাকার জরিমানা তিনি মুকুব করিয়েছিলেন। তিনি মাথা নোয়াবেন না। তার কাছে কিন্তু মান খুব বড় একটা জিনিস। মান সম্মানটাই তার কাছে কিন্তু সমস্ত কিছু। তিনি সেটাকে নিয়েই কিন্তু বেঁচে আছেন। আর তার যে এই গল্পের যে আদরিনী, এটা যেন সেই তার মান সম্মানের যেন সিম্বল হিসেবে যেন ব্যবহার করা হয়েছে অনেকটা। জমিদার বাবুর আয় ভালো হলেও ব্যয় অনেক ছিল। কেন তার ব্যয় কেন ছিল? তিনি কি করতেন? তিনি অকাতরে অন্নদান করতেন। অত্যাচারিত, উৎপীড়িত ও গরিব লোকের বিনা পারিশ্রমিকে তিনি মোকদ্দমা লড়ে দিতেন। এই কাজগুলো তিনি করতেন। আমি এখন পড়ছি ঠিক এই জায়গাটা, একটু তোমরা দেখে নেবে। প্রতি রবিবার অপরাহ্নকালে, অপরাহ্ন মানে আমি বলেছি, অপরাহ্ন মানে দিনের শেষ অর্থাৎ বিকেলবেলা। প্রতি রবিবার অপরাহ্নকালে বৈঠকখানায় কি হয়? পাশা খেলা হয়। এই জায়গা থেকে তোমরা কিরকম ভুল করবে? তাস খেলা প্রসঙ্গ দিতে পারে, তাস খেলাটাই দাবা খেলার প্রসঙ্গ দিতে পারে। এরকম গোটা কতক ইনডোর গেমের কথা বলে দেবে যেগুলো তৎকালীন সময়ে প্রচলিত ছিল, তার সঙ্গে পাশা খেলাটাকেও জুড়ে দেবে। তোমাদেরকে পাশা খেলাটাকে কিন্তু নির্বাচন করে লিখতে হবে। আমরা গোলাপক কার সঙ্গে বলতো? তাস খেলাটা পাশা খেলা। কারণ পাশা কেন্দন সচরাচর আমরা দেখি না, কিন্তু আমরা তাস খেলাটাকে কিন্তু আমরা বেশি আমরা তৎকালীন সময়ে দেখেছি। মলিন তাস সচরে বেজে খেলতে হবে কষে, দুরন্ত আশা, রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের কথাটাই কিন্তু আমাদের মাথায় আসে, পাশার কথা মাথায় আসে না। তোমাদের এই গল্পটা তো যদি পড়া থাকে তাই তোমরা এইরকম প্রশ্ন কিন্তু ভুল করবে। তাই হাতির আগমনের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? হাতিকে বেঁধে রাখার জন্য অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে। হাতির রাতের খাবারের জন্য বড় বড় পাতা, শুদ্ধ কলা গাছ এবং অন্যান্য গাছের ডাল কেটে আনা হয়েছে। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে পাশা খেলা কি করছিল? পাশা খেলছিল না, পাশা খেলা দেখছিল। তাহলে যখন ভৃত্য
এসে খবর দেয় যে হাতি পাওয়া গেল না। তখন জয়রামবাবু কি করছিল? পাশা খেলছিল না খেলা দেখছিল? খেলছিল না, কিন্তু তিনি কিন্তু খেলা দেখছিলেন। আমরা ভুল কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোতেই করি। এই সময়ে ভৃত্য ফিরে এসে জানায় যে হাতি পাওয়া গেল না। ভৃত্য গিয়ে কাকে চিঠিটা দিয়েছিল? সরাসরি কি রাজাবাবুকে চিঠি দিয়েছিল না, ভৃত্য গিয়ে দেওয়ানজিকে চিঠিটা দিয়েছিল। দেওয়ানজিকে চিঠিটা দিয়েছিল, সেটি এবার সে নিয়ে মহারাজের কাছে যায়। মহারাজ নরেশচন্দ্রবাবু কি বলেছেন? যে গরুর গাড়ি দেখে নিতে পারো, এর জন্য আমার বিয়ে বাড়ি যাবে, তার জন্য আমার হাতি নিয়ে কী করবে? ঘোরতর অপমান। এইটা শুনে তার কি হয়? জয়রাম মুক্তারের ক্ষোভ, লজ্জা, রোষ, ক্ষিপ্তপ্রায় মানে খেপে যাওয়া, তিনি ক্ষিপ্তপ্রায় হয়ে ওঠেন। ওই ভদ্রলোকদের মধ্যে একজন বলেন যে একখানা ভালো গরুর গাড়ি করে রাত্রি 10টা-11টা নাগাদ বেরিয়ে পড়লে সময় মতো পৌঁছানো যাবে। খুব ভালো আইডিয়া, চলে যাও বাবা, হাতির দরকার নেই, হাতি পাওনি তো তোমার নিয়মে তুমি কী করবে? সেই সঙ্গে তিনি এটাও বলেন যে ইতিমধ্যে সে একজোড়া নতুন বলদ কিনেছে, কিন্তু খুব দ্রুত যায়। কিন্তু না, জয়রামবাবু হাতি চড়িয়ে যাবেন, নইলে তিনি বিয়ে বাড়ি যাবেন না। এবার চলে এলাম আমরা তৃতীয় পরিচ্ছেদে। এবার হবে হাতি কেনা। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে কত ক্রোশের মধ্যে কতজন জমিদারের কাছে হাতি ছিল? 2-3 ক্রোশের মধ্যে 2-3 জমিদারের কিন্তু হাতি ছিল। সেই সমস্ত জায়গায় এবার চিঠিপত্র পাঠালেন যে আমি হাতি কিনতে চাই। চিঠির উত্তর চলে আসে। কখন আসে? ঠিক রাত 2 প্রহরে চিঠির উত্তর আসে। কে উত্তরটা দিয়েছে? বীরপুরের উমাচরণ লাহিড়ির একখানা মাদি হাতি আছে, তার দাম কত? 2000 টাকা। পরদিন বেলা 7টার সময় হাতি আসে। তাহলে দেখো, সোমবার দিন গল্প শুরু হচ্ছে, রোববার দিন হাতির জন্য আর্জি জানানো হচ্ছে, সোমবার দিন যেদিনকে মেয়ের বিয়ে, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, সোমবার দিন 7টার সময় কিন্তু হাতি আসছে। ঠিক আছে? জয়রাম মুখোপাধ্যায় বিপদনিক, তাই আদরণীকে বরণ করে তার জ্যেষ্ঠ পুত্রবধূ আদরণীকে বরণ করে। বরণ প্রক্রিয়ায় কী কী ঘটে? ঘটির জল তার 4টি পায়ে ঢেলে দেওয়া হয়, তেল ও সিঁদুর হাতির ললাটে রঞ্জিত হয়, জানু মানে হাঁটু, ললাট মানে কপাল, আর রঞ্জিত মানে রং করা হয়েছে এমন, আর ঘন ঘন শঙ্খধ্বনি দেওয়া হয়, আর এক ধামায় আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গল দ্রব্য দেওয়া হয়। সে কিছু খায় আর কিছু ছড়িয়ে ফেলে। পীরগঞ্জ থেকে ফিরে ওই দিন বিকেলবেলা, মানে পরদিন বিকেলবেলা, মুক্তার সোজা চলে গিয়েছিল কার কাছে? নরেশচন্দ্রর কাছে দেখা করতে হাতি নিয়ে। দেখা করতে যাওয়ার উদ্দেশ্য ছিল না, হাতিটাকে দেখাতে যাওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। মহারাজের দ্বিতলের বৈঠকখানার নিচে বিস্তৃত প্রাঙ্গণ মানে হলো উঠান বা আঙিনা। সন্ধ্যার পর জয়রাম নিজের ঘরে ফিরে আসে। কয়েকদিন পর সে সুখ নিদ্রা যায়, কারণ বেশ আচ্ছা করে মহারাজকে একটা জুৎসই জবাব দিতে পেরেছে। চলে এলাম চতুর্থ পরিচ্ছেদে। এতক্ষণ ধরে আমরা জয়রাম মুক্তারের একটা আধিপত্য দিক আমরা আলোচনা করলাম, কিন্তু সময় তো বদলায়। এখন সময় বদলেছে, সুদীর্ঘ 5টা বছর অতিক্রম হয়েছে। জয়রাম মুক্তারের কিন্তু আর অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ইংরেজি অনেক জুনিয়র উকিল মুক্তারের আবির্ভাব ঘটেছে, তরুণ তাদের সঙ্গে প্রতিযোগিতা আর পেরে উঠছেন না জয়রাম মুক্তার, তার বয়সও হয়েছে অনেক। শুধু তাই তৃতীয় পরিচ্ছেদ থেকে চতুর্থ পরিচ্ছেদের গ্যাপটা কতটা? 5 বছর। প্রশ্ন আসতেই পারে এরকম, 5 বছর না উত্তর এরকম 5, 6, 7 কিছু একটা এরকম দিকে দেবে, 4, 5, 6, 7, তার মধ্যে থেকে সঠিক উত্তর তোমাদেরকে নির্বাচন করে লিখতে হবে। জয়রামবাবুর আয় কমেছে কিন্তু ব্যয় বেড়েই চলেছে। জয়রামবাবুর কটা পুত্র? 3টি পুত্র, তার মধ্যে দুটি মূর্খ, তারা কেবলমাত্র বংশবৃদ্ধি করা ছাড়া আর কিছু করতে পারে না। ছোটটি কলকাতায় পড়ছে, আপাতত সেই ভরসা। পরবর্তী সময় আমরা জানতে পারবো যে সেও বা বিয়ে পরীক্ষা ফেল করে বসে আছে। শেষ পরিচ্ছেদের আগের পরিচ্ছেদ আমরা জানতে পারবো। ছোকরা মুক্তাররা সামলা হচ্ছে এক ধরনের টুপি, জানো তো, মাথায় দেয়, ইংরেজি, মানে তারা হচ্ছে ইংরেজি জানে। জয়রামবাবু পাগড়ি পরেন, তিনি কিন্তু ইংরেজি জানেন না। আমি এটা লিখেছি এই জন্যেই, মানে ছোকরা মুক্তারের সঙ্গে জয়রামবাবুর যে পার্থক্য, সেই পার্থক্যর জায়গাটা অনেকটা
মানে পুরোপুরিভাবে স্পষ্ট করে দেওয়ার জন্য কিন্তু আমি এইটা লিখেছি, ঠিক আছে। নতুন নিয়মে পাস করা শিক্ষিত মোক্তারে জেলা কোর্ট ভুরিয়া গেছে, এইগুলো কিন্তু তোমাদেরকে এই সময়কালটার যে পরিবর্তন হয়েছে সেগুলো বোঝানোর জন্য কিন্তু এগুলো লেখা হয়েছে। কিন্তু প্রশ্ন কিন্তু কীরকম আসতে পারবে দেখো, চতুর্থ পরিচ্ছেদটা কিন্তু খুবই ছোট, এখান থেকে প্রশ্ন তেমন কিছু নেই। চতুর্থ পরিচ্ছেদে এসে দেখি জয়রাম মুক্তারের বয়স 60 বছর। এর ঠিক 1 বছর পরে, মানে 61 বছর বয়স হচ্ছে সেই সময়তে, খুনি মোকদ্দমায় জয়রাম বাবু মানে জয়রাম মুক্তার জয়লাভ করে, আর জজ সাহেব তাকে কিন্তু ভূয়সী প্রশংসা করেন। তারপর থেকেই জয়রাম বাবু অবসর নেন। তিনি জজ সাহেবকে হাইকোর্টের জজ হবার আশীর্বাদ করেন। এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখা দরকার, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর থেকে তিনি আর কাছারি যান নাই। ডাগর চোখ, এখানে খুব একটা ইমোশনাল ছবি বর্ণনা করা হয়েছে, তোমরা এগুলো দেখে নিও। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আসবে না তো জোর দিয়ে তো কিছু বলা যায় না, কিন্তু তোমরা আবার দেখে নিও। কিন্তু আমি যতটুকু মনে হয়েছে এই জায়গা থেকে যা যা প্রশ্ন আসবার সম্ভাবনা আছে আমি কিন্তু তোমাদের এখানে লিখে রেখেছি, কিন্তু তোমরাও কিন্তু পড়বে, নিজেরাও পড়বে এটা। এবার চলে এলাম আমরা পঞ্চম পরিচ্ছেদ। পঞ্চম পরিচ্ছেদ আরো ছোট। পঞ্চম পরিচ্ছেদে আমরা দেখতে পাবো যে হস্তি ভাড়ার বিজ্ঞাপন। তোমাদেরকে এবার এরকম প্রশ্ন দিতে পারে যে আদরিণী গল্পের মধ্যে হস্তি ভাড়ার বিজ্ঞাপন কোন পরিচ্ছেদে দেয়া হয়েছিল? এরকম প্রশ্ন দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব আছে। লোকে বলে, এবার পঞ্চম পরিচ্ছেদ থেকে আমরা কি পাচ্ছি জিনিসপত্র? লোকে বলে হাতিটা বিক্রি করলে মাসে 30 থেকে 40 টাকা বেঁচে যাবে। আর এই পরিচ্ছেদে আমরা হাতি প্রকাশের বিজ্ঞাপন দেখতে পাই, যেটা আমি একটু আগেই বললাম। হাতি যে কাজে ভাড়া দেওয়া হবে সেটা কি? 1, বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তে যাওয়া ইত্যাদির জন্য কিন্তু হাতি ভাড়া দেওয়া হবে। আর হাতির যে ভাড়া দেওয়া হবে তার মোট খরচা কত? 4 টাকা 8 আনা। প্রতি রোজ 3 টাকা, হাতির খোরাকি 1 টাকা, মাউতের খোরাকি 8 আনা। এই যে চিহ্নটা যেটা দেওয়া আছে, এটা কিন্তু 8 আনার চিহ্ন, ঠিক আছে? এটা কিন্তু 8 আনার চিহ্ন। আমি দেখো তোমাদেরকে লিখে দিয়েছি 8 আনার চিহ্ন। এটা কিন্তু একটা অথেন্টিক বই থেকে স্ক্রিনশট নিয়ে দেওয়া আছে, হ্যাঁ, এটা তোমরা দেখে নিও। তাহলে মোট খরচ কিন্তু 4 টাকা 8 আনা। তার জন্য হাতির খরচায় এই ডিভিশনগুলোকেও তোমরা জেনে রেখো। 3 টাকা প্লাস 1 টাকা 4 টাকা, আর মাউতের খরচা 8 আনা, মোট 4 টাকা 8 আনা। এবারে জয়রাম বাবুর ঠিকানা কোথায়? জয়রাম মুখোপাধ্যায়। এটা কিন্তু একবারই মাত্র উল্লেখ করা যায়, চৌধুরী পাড়ায় কিন্তু জয়রাম মুক্তারের বাড়ি। অবশ্যই এটা জেনে রাখবে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন তো দেওয়া হলো, কিন্তু বিজ্ঞাপন দিয়ে কাজ কতটা হলো এবার আমরা সেটা দেখব। বিজ্ঞাপন বিজ্ঞাপন কোথায় কোথায় দেওয়া হয়? বিজ্ঞাপন দেওয়া হয় শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, রাস্তার ধারের গাছে ও অন্যান্য প্রকাশ্য স্থানে দেওয়া হয়। বিজ্ঞাপনের ফলে 15 থেকে 20 টাকার বেশি কিন্তু আয় হয় না, যেটা এখানে স্পষ্ট করে লেখা আছে, আয় হয় না। জয়রাম বাবুর জ্যেষ্ঠ পৌত্রটি মানে নাতি, পৌত্র মানে নাতি পীড়িত বা অসুস্থ, তার জন্য প্রতিদিন ক টাকা করে খরচা লাগে? 6 থেকে 7 টাকা। মাসখানেক পরেই বালকটি কথঞ্চিত আরোগ্য লাভ করি, অনেকটা সুস্থ হয়েছে। বড় বধূ মেজবধূ উভয় আবার অন্তঃসত্ত্বা, তাদের আবার বাচ্চা হবে। কয়েক মাস পরে আরও 2টি জীবের অন্য সংস্থান কিন্তু এই বুড়াকেই করিতে হইবে। আর এইদিকে কল্যাণী পৌত্রী মানে নাতনি, কল্যাণীর বয়স, জ্যেষ্ঠা পৌত্রী মানে নাতনির বয়স 12 বছরে পড়েছে। তখনকার সময় 12 বছর বয়স মানে অনেক বয়স, গৌরীদানের সময় পেরিয়ে ও কাছাকাছি চলে এসেছে, তাই তোমাকে কিন্তু আমরা বিয়ে দিতে হবে। জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি? কল্যাণী। তার বয়স কত? 12 বছরে পড়েছে। আর কিন্তু এই এত তার মেয়ের বিয়ে দিতে হবে, ছেলে অসুস্থ, কিন্তু বড় ছেলের মেয়ের বিয়ে দিতে হবে, তার ছেলে অসুস্থ, এই সমস্ত ব্যাপারে কিন্তু বড় ছেলের কোনো রকম কিন্তু গ্রাহ্য নেই। তিনি কী করছেন?
কল্যাণীর বিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু এই মেজ মোক্তারের উপরেই। তার বাবা এই ব্যাপারে কিন্তু পুরোপুরি নির্লিপ্ত। তিনি নেশা ভাঙ করে, তাস পাশা খেলে আর ফ্লুট বাজিয়ে দিন কাটায়, মানে বাঁশি টাছি বাজায়, এরকম টাইপের কিছু একটা করে তিনি তিনি দিন কাটায়। কল্যাণীর জন্য এবার পাত্র দেখা হচ্ছিল, পাত্র এবার ফাইনাল হয়ে গেছে। কল্যাণীর জন্য যে পাত্রটা দেখা হচ্ছিল সে হচ্ছে রাজশাহী কলেজে কি পড়ছে, এলএ পড়ছে। এই জায়গাগুলোতেই আমরা সবথেকে বেশি ভুল করি। এলএ বলে বর্তমানে এখন কি ডিগ্রি সেটা তোমরা জানো না, ঠিক আছে। এই এলএ মানে এটা মানে আইন সংক্রান্ত একটা কিছু হতে পড়ছে। হ্যাঁ, এবার এই এলএটাকে অপশানে কি কি দেওয়া থাকবে জানো, এমএ, বিএ, এমএ, এলএলবি, এরকম যদি 4টে অপশান দেওয়া থাকে সেই জায়গা থেকে এই তোমরা এই গল্পটা তোমরা যদি না যদি পড়ে থাকো, এলএ এই যে ডিগ্রিটার কথা যে ব্যবহার করা হয়েছে এখানে, এটা তোমরা যদি না জেনে থাকো তোমরা অবশ্যই ভুল করবে, করাটাই স্বাভাবিক। তাই তোমাদের এটা কিন্তু জেনে রাখতে হবে। এবার অবশ্যই এই টেক্সটটা খুব ভালো করে পড়বে, কিন্তু তার পাশাপাশি এই স্টাডি মেটেরিয়ালটা তোমাদের যদি কাজে লাগে আমার তো খুবই ভালো লাগবে। বিয়ে দিতে মোট কত টাকা খরচা? পাত্রপক্ষ মোট 2000 টাকা পণ চেয়েছে, আর নিজেদের খরচা মানে আনুষঙ্গিক খরচা টর্চা যেটা লাগবে সেটা মোট 500 টাকার মতো লাগবে। অর্থাৎ 2500 টাকা হলে মোটামুটি নাতনির বিয়ে দেওয়া হয়ে যাবে। এই হচ্ছে মূল বিষয়। কিন্তু ঠিক এই সময়তে একটা খবর এলো। খবর এলো কি, পঞ্চম পরিচ্ছেদে আমরা জানতে পারি যে কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়েছিল, সে ফেল করেছে। তাই এখন এই টাকাটা জোগাড় হবে কি করে? বন্ধুরা পরামর্শ দেয় যে মুখুজ্জেমশাই এবার আপনি হাতিটাকে বিক্রি করে দিন। হাতিটা বিক্রি করে দিলে কমসে কম আপনি 3000 টাকা পাবেন। 2000 টাকা আপনি কিনেছিলেন, লাভও হবে, নাতনির বিয়েও হয়ে যাবে। আর বন্ধুরা এও পরামর্শ দেয় প্রথমে হাতিটাকে কোথায় বিক্রি করতে নিয়ে জানা হয়েছিল? চৈত্র সংক্রান্তিতে বামুনহাটির একটি বড় মেলা হয়, সেই মেলাতে প্রথমবার কিন্তু বিক্রির জন্য পাঠানো হয়েছিল। সেই মেলাটাতে এই হাতিটিকে প্রথম বিক্রি করার জন্য বলে বন্ধুরা। মেলাটি 15 দিনের চৈত্র সংক্রান্তির 15 দিন পূর্বে আরম্ভ হয়, শেষ 4-5 দিন বেশি জমাটি হয়। মেলাটার বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, এখানে লেখা আছে, এখানে আমি শর্ট করে, এখানে সব বিস্তারিত লেখা আছে, আমি এখানে শর্ট করে বলে দিচ্ছি। মেলায় বিক্রি করলে 3000 টাকা দাম পাওয়া যেতে পারে। জয়রামবাবুর কাছে এই আদরণী কিসের মতো? তার মেয়ের মতো। মেয়ের মতো। আমি একটু আগে একদম ভিডিওর শুরুতেই বলেছিলাম না যে একটা মানবিক স্তরে পৌঁছে যাচ্ছে এই সম্পর্কটা, আত্মিক স্তরে পৌঁছে যাচ্ছে একটা এই সম্পর্কটা। এটাই কিন্তু এই গল্পের প্রাণ। মেলায় হাতি বিক্রি করে যাওয়ার দিন ঠিক হয়েছে কখন? সংক্রান্তির ঠিক 7 দিন আগে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু তোমাদের দিতেই পারে। ভালো খরিদ্দারের জন্য 200 থেকে 500 টাকা কম নিতেও জয়রামবাবু রাজি হয়েছেন। তিনি কি চাইছেন যে যেখানে হাতিটা মানে যিনি কিনবেন যেন সেটা যেন ভালো জায়গায় যেন যায়, যেন যত্নে থাকে। হাতি নিয়ে যাওয়ার দিন সকালে মোক্তারমশাই ঘুম থেকে ওঠেন, গোত্রোত্থান করেন। এখানে গোত্রোত্থান শব্দটা ব্যবহার করেছে। গোত্রোত্থান মানে কিছু শুভ কাজ করার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা। প্রত্যুষ মানে সকালবেলা। এই গোত্রোত্থান শব্দটা মূল গল্পেতে ব্যবহার করা হয়েছে। দেখো এই যে গোত্রোত্থান করলেন। ভালো খরিদ্দারের জন্য ওই 200 থেকে 500 টাকা কম স্বীকার করতে রাজি আছেন, এটা তো আমি বললাম, এইগুলো বললাম। এবারে কি কি তাকে খেতে দেওয়া হয়? আদরণী ডালপালা খাওয়ার পর মোক্তার মশাই নিজের হাতে তাকে কি কি খাইয়ে দেয়? রসগোল্লা খাইয়ে দেয়। রসগোল্লা কবে কিনে নিয়ে আসা হয়? আগের দিন কিনে নিয়ে আসা হয়। সেই রসগোল্লা ক টাকা দাম নিয়েছিল? 2 টাকা দাম নিয়েছিল। এগুলো কিন্তু ছেলে খেলার প্রশ্ন নয়, ছেলে খেলার প্রসঙ্গ নয়। এইগুলো এই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্নগুলো আসে, আর এইগুলো থেকেই কিন্তু আমরা ভুলগুলো করি। হাতি চলে গেলে ফরাস বিছানার উপর শুয়ে পড়েন মোক্তার মশাই। খুব নিজেকে ক্লান্ত লাগছে, নিজে খুব নিঃস্ব মনে হচ্ছে। নিজের যে অহংকারের সিম্বলটা ছিল সেটাকে তিনি তো বেঁচে ফেলছেন। সেদিন তিনি আর কিছু খান না। আদরণীকে কি বলে বিদায় দিয়েছিলেন? আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো, এই বলে আদরণীকে তিনি বিদায় দিয়েছিলেন। এবার এলাম ষষ্ঠ পরিচ্ছেদে। আদরণী বিক্রি হয় না।
এখানে আমরা দেখতে পাই যে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে 10ই জ্যৈষ্ঠ, আর হচ্ছে আশীর্বাদ কবে হবে? বৈশাখ পড়লেই আশীর্বাদ, উভয় পক্ষের আশীর্বাদ হবে। এবার কি, হাতি বিক্রির টাকাটা আসলেই গয়না গড়তে দেওয়া হবে। কিন্তু হাতি তো বিক্রি হয়নি। পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা কখন আসছে? পয়লা বৈশাখ কখন আসছে? সন্ধ্যাবেলা। এই সময়গুলো কিন্তু খুব মনে রাখার খুবই দরকার। পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিণীকে ফিরিতে আসতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আদরিণী যে ফিরে এলো তাতে বাড়ির লোকের রিয়াকশনটা কীরকম ছিল? আনন্দ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, বিরক্ত হচ্ছিল, রাগ হচ্ছিল, কি হচ্ছিল? বিক্রয় হয় না বলে যেন কি হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে, এই জায়গাটা থেকেও প্রশ্ন আসতে পারে। কোন উপমাটা ব্যবহার করা হয়েছিল? হারাধন যেন ফিরে এসেছে। সকলের আচরণে এইরূপই মনে হতে লাগলো। আর তাহলে বন্ধুদের কথা অনুযায়ী ব্রহ্মবাক্যের জন্যই কিন্তু আদরিণী বিক্রি হয়নি। আদরিণী বিক্রি অবিকৃত থেকে যাওয়ার কারণ কি? বন্ধুদের কথা অনুযায়ী ওই যে বলেছিল না, যাও মা বামুনহাটির মেলা দেখে এসো, বামুনের মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা, সেই কথা তাই ব্যর্থ হয়নি। সেই জন্যই আদরিণী নাকি ফিরে এসেছে, সেই জন্যই আদরিণী অবিকৃতি রয়ে গেছে। কল্যাণী এসে বলল, দাদামশাই যাবার সময় আদর যাবার সময় কাঁদছিল। এবার কি দ্বিতীয়বারের জন্য আদরিণীকে বিক্রি করতে পাঠাতে হচ্ছে। সেটা কোথায়? আরও 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে 7 দিন ব্যাপী একটি মেলা হয়, সেখানে এবার আদরিণীকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। এক জায়গাতে ফেলিওর হয়েছে, এবারে দ্বিতীয় জায়গায়। মোক্তার মশাইয়ের কথায় ওরা মানে জীবজন্তুরা অন্তর্যামী। কেন এই কথাটা বললেন? কারণ দাদামশাই যাওয়ার সময় আদর কাঁদছিল, এটা বলেছে কে? কল্যাণী। কেন কাঁদছিল মোক্তার মশাইয়ের কথায়? তার কান্নার কারণটা হচ্ছে যে বুঝতে পেরেছে যে সে আর ফিরে আসবে না, তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। তাই তিনি কি ভেবেছিলেন জয়রাম মোক্তার? পরের বাড়িতে গিয়ে দেখে আসবেন, যেখানে মানে বিক্রি করা হবে। যাবার সময় মাঝে মাঝে সন্দেশ রসগোল্লা এসব নিয়ে যাবে। মেয়ের বাড়িতে গেলে যেরকম নিয়ে যায়, সেরকম আদরিণী যার বাড়িতে থাকবে, যেখানে বিক্রি করা হচ্ছে তার বাড়িতে গেলে এই জিনিসপত্রগুলো তিনি নিয়ে যাবেন। এটা তার একটা ভাবনা চিন্তার মধ্যে ছিল। কিন্তু এবারে একদম আমরা চলে এসেছি গল্পের ক্লাইম্যাক্সে, 7ম পরিচ্ছেদ। একটা ট্র্যাজিক মুহূর্ত এখানে আমরা দেখতে পাচ্ছি। কি পরদিন বিকেলবেলা, তাহলে কি 7ম পরিচ্ছেদ কখন শুরু হচ্ছে? বিকেলবেলা। একটি চাষি লোক একটি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হাতে দিল। কে নিয়ে এসে দিয়েছিল পত্রটা? চাষি। চিঠিটা পড়ে ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হয়। কেন? মেজো ছেলে লেখে, মেজো ছেলেই তো নিয়ে গেছিল হাতিটাকে। মেজো ছেলে লেখে ঘর থেকে 7 ক্রোশ দূরে এসে আদরিণী 7 ক্রোশ দূরে বিকেলবেলা আদরিণী নাকি অসুস্থ হয়ে পড়েছে। আদরিণী কোথায় শুয়ে আছে? রাস্তার পাশে একটি আম বাগানে শুয়ে আছে। তার পেটে ভয়ানক ব্যথা হচ্ছে। প্রত্যেক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কত ক্রোশ দূরে, কখন, কোথায়, সব জায়গা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। জয়রামবাবু বেরোবার আগে বাড়ির বউরা তাকে বহু কষ্টে একটু দুধ খাওয়াতে সক্ষম হয়েছিল। কি খেয়ে বেরিয়েছিল? শেষবারে যে আদরিণীকে দেখতে গিয়েছিল, শেষ পর্যন্ত তিনি কী খেয়ে বেরিয়েছিলেন? দুধ খেয়ে বেরিয়েছিলেন। তখন কে তার সঙ্গে গিয়েছিল? বড় ছেলে সঙ্গে গিয়েছিল। আদরিণীর কাছে যাওয়ার জন্য কি গাড়ির বন্দোবস্ত করা হয়? ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করা হয়। এখানে কিন্তু সেই বিষয়ে বর্ণনা করা আছে, তোমরা একটু দেখে নিও, আমি আর এখানে আর পড়ছি না। পত্রবাহকটি কোথায় বসে? কোচ বাক্সে বসে। পত্রবাহকটি যে চাষিটি, সে বসছিল কোচ বাক্সে। পরদিন সকালে তারা যখন গন্তব্যস্থলে পৌঁছায়, তারা কখন পৌঁছায়? পরদিন সকালে যখন পৌঁছায় তখন দেখে যে আদরিণী আর বেঁচে নেই। আদরিণী কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে? আদরিণী আমবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নব জলধর বর্ণ মানে কি? নতুন মেঘের রং। বিদ্রোহ
শেষ যে কথাটাই বলেছিল সেটা কি? অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। এই জায়গাটাতেই জয়রাম মুক্তারের হৃদয়ের করুণ আরতি প্রকাশিত হয়। এই আরতি এই গল্পের মূল সংবেদনশীল জায়গা। এরপরে মোক্তার মশাই আর কদিন জীবিত ছিলেন? মাত্র 2 মাস জীবিত ছিলেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে। 7টা পরিচ্ছেদ, এখান থেকে যেভাবে যেভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বললাম, কিন্তু এর বাইরেও যে প্রশ্ন আসতে পারে না তা নয়। আমি যে এমসিকিউ যে প্রশ্নগুলো যে তোমাদেরকে দেবো, এই গুগল ফর্মে যে পরীক্ষাটা যে নেব, তোমরা নিশ্চিত থেকো তার মধ্যে 2 থেকে 3টে প্রশ্ন এই স্টাডি মেটেরিয়ালের বাইরে থেকে থাকবে। কারণ আমি চাইছি শুধু স্টাডি মেটেরিয়ালের উপর ভিত্তি করেই তোমরা এইচএস পরীক্ষা দিয়ে দিও না, তোমরা নিজেরাও টেক্সটটা পড়ো। আমি তো শুধু তোমাদের সাহায্য করছি। তাই নিজেরাও যদি পড়তে থাকো তোমাদের প্রিপারেশানটা কিন্তু আরও অনেক ভালো হবে। আমি শুধু তোমাদের একটু সাহায্য করছি, তোমাদের আরেকটু এনকারেজ করছি। সেই সঙ্গে এটাও বলবার, তোমরা যে পরীক্ষাটা যদি দিতে চাও আর তোমরা যদি দাও, সেই পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটাও কিন্তু তোমাদের কাছে একটা স্টাডি মেটেরিয়ালের মতনই কাজ করবে, এতটাই ইনফরমেটিভ হবে। যাই হোক, তোমরা পরীক্ষাটা দাও, আমি চাই তোমরা দাও। আর তোমরা যদি এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও, তোমরা গ্রুপে থাকা এই ভিডিও ডেসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে নক করো। নিজের নাম, নিজের স্কুলের নাম, নিজের জায়গার নাম জানিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো। আমি কিন্তু ফ্রিতেই পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বার 8902599095। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। চাই সববার পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখা হচ্ছে।